প্রথমে কথা বলবো হচ্ছে প্রশমন বিক্রিয়া নিয়ে। চলো প্রশমন বিক্রিয়া প্রথমে আসলে কি জিনিস সেটা একটু দেখে নিই। প্রথমে দেখো শুরুতে যে সংজ্ঞার মধ্যে দেওয়া আছে, যখন একটা অ্যাসিড এবং একটা ক্ষার যখন একসাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে তারা কি উৎপন্ন করবে, লবণ এবং পানি উৎপন্ন করবে, সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া একটা কি থাকবে, একটা অ্যাসিড লাগবে এবং একটা ক্ষার লাগবে, এবং অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে পরস্পর কি তৈরি করবে, বিক্রিয়া করার ফলে একটা লবণ তৈরি করবে এবং একটা পানি তৈরি করবে। তাহলে একটি অ্যাসিড ও একটি ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার এই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলবো। এবং আমরা প্রশমন বিক্রিয়া সবসময় দেখব এখানে তাপ উৎপন্ন হবে। একটা প্রশমন বিক্রিয়া হওয়ার সময় কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। চলো তাহলে আমরা যদি একটু প্রশমন বিক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলি। প্রশমন বিক্রিয়া আমরা দেখব হচ্ছে একটা অ্যাসিড লাগবে প্লাস হচ্ছে একটা কি লাগবে, ক্ষার লাগবে, এবং তাদের মধ্যে আমরা বিক্রিয়া হতে দেখব এবং উৎপন্ন হবে হচ্ছে লবণ প্লাস হচ্ছে কি H2O অর্থাৎ পানি। ঠিক আছে, চলো এখন আমরা প্রথমে অ্যাসিড নিয়ে কথা বলি। আসলে অ্যাসিড হচ্ছে অ্যাসিড কোনগুলা, ঠিক আছে মনে রাখবে। সাধারণত অ্যাসিডের মধ্যে আমরা সবসময় একটা হাইড্রোজেন পরমাণু দেখব, যেমন ধরো HCl, ঠিক আছে, যেমন ধরো H2SO4, ঠিক আছে, এবং হাইড্রোজেন থাকবে, সাথে সাধারণত অন্য একটা অধাতু বা ঋণাত্মক অংশ থাকে। এরপর ধরো HNO3, ঠিক আছে, H2CO3 কার্বনিক অ্যাসিড, কথা বুঝছো, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে অ্যাসিডের মধ্যে আমরা সবসময় একটা কমন বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে অ্যাসিডের মধ্যে সবসময় দেখব হচ্ছে একটা কি থাকবে, হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবং বাকি আরেকটা ঋণাত্মক অংশ বা অধাতব অংশ এখানে আমরা দেখতে পাবো। যাই হোক, আমরা অ্যাসিডের মানে কতগুলো কমন অ্যাসিড এখানে লিখলাম, এগুলো দেখলে আশা করি চিনবো। আর ক্ষার কোনগুলাকে বলবো, দেখো ক্ষার কোনগুলা, ক্ষারের মধ্যে একটা ধাতু রাখবা এবং ধাতুর সাথে সাধারণত ক্ষারে দেখবো হচ্ছে একটা OH থাকবে, ঠিক আছে, একটা ধাতু থাকে সাধারণত, বা ধাতুর মতো ধনাত্মক কোনো মূলক থাকে, আর সাথে কি থাকবে, OH থাকবে। যেমন ধরো আমি যদি তোমাকে একটা ক্ষার লিখতে বলি, ধরো সোডিয়াম, তার সাথে OH দিলা, তাহলে এটা একটা ক্ষার, কারণ সোডিয়াম একটা ধাতু আর ধাতুর সাথে কি আছে, OH, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড। ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম একটা ধাতু, এর সাথে ধরো OH আছে, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা কি, ক্ষার, ঠিক আছে। আচ্ছা, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে দুইটা যাবে OH এর কাছে, OH এর যোজনী হচ্ছে একটা আসছে ম্যাগনেসিয়ামের কাছে। তারপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ধরো অ্যালুমিনিয়ামের সাথে যদি OH থাকে, অ্যালুমিনিয়াম একটা ধাতু, ঠিক আছে, এবং এটার যোজনী হচ্ছে তিনটা যাবে কার কাছে, OH এর কাছে, এবং OH এর যোজনী হচ্ছে মনে রাখবা OH বা হাইড্রোক্সিল আয়নের যোজনী হচ্ছে ওয়ানটা আসবে কার কাছে, অ্যালুমিনিয়ামের কাছে, তাহলে LOH3 অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই ধরনের ধাতুর সাথে যদি আমরা যদি এরকম ধাতুর সাথে OH দেখি, এটা ধাতু, এগুলো হচ্ছে ধাতু, এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা ধাতুর সাথে যদি OH দেখি আমরা মোটামুটি এটা ধরে নেব এটা হচ্ছে একটা ক্ষার, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো তো ভাইয়া, তাইলে আমরা এখন ক্ষার এবং কি চিনলাম, তোমার অ্যাসিড মোটামুটি ভাবে একটা বেসিক ধারণা নিলাম। এরপর খেয়াল করো, ধরো আমি এখানে একটা বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া আমরা দেখি। ধরো একটা অ্যাসিড নিলাম, সেটা হচ্ছে ধরো HCl, ঠিক আছে, সাথে তুমি ধরো একটা ক্ষার নিছো, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এখন কি উৎপন্ন হবে, লবণ ও পানি উৎপন্ন হবে। ধরো পানি কিভাবে উৎপন্ন হচ্ছে, দেখো পানি উৎপন্ন হবে হচ্ছে এখানে যে H আছে, এই H, এবং এখানে দেখতে পাচ্ছি OH, এই H এবং OH মিলিত হয়ে তৈরি করবে হচ্ছে পানি, H2O, তাহলে H2O তৈরি হবে। এখন সাথে এখানে আর কি রয়ে গেছে, দেখো এখানে আছে ক্লোরিন, তাহলে আর এখানে আছে সোডিয়াম, তাহলে এই যে সোডিয়াম এবং ক্লোরিন মিলে কি তৈরি করবে, একটা লবণ তৈরি করলো, NaCl। সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনীও 1, তাহলে যোজনী যদি একই হয় আমাদের লিখতে হয় না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। কেন, কারণ এখানে একটা অ্যাসিড নিলাম আমরা, এটা হচ্ছে একটা অ্যাসিড এবং এটা হচ্ছে একটা কি, ক্ষার। তো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হলো, একটা লবণ উৎপন্ন হলো এবং একটা তোমার পানি উৎপন্ন হলো। তাহলে আমরা তো এই বিক্রিয়াটাকে প্রশমন বিক্রিয়া বলছিলাম, যেখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপাদন করবে, লবণ ও পানি উৎপন্ন করবে। একইভাবে তুমি যদি আরেকটা বিক্রিয়া দেখো, ধরো তুমি অ্যাসিড হিসেবে ধরো নিলা হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, সাথে তুমি এখানে ক্ষার হিসেবে নিচ্ছ ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে কি তৈরি হবে, লবণ ও পানি। প্রথমে পানিটা তৈরি করো, পানিটা কীভাবে তৈরি করি, পানিটা তৈরি করার জন্য আমরা অ্যাসিড থেকে হাইড্রোজেন নিই আর ক্ষার থেকে নিব হচ্ছে OH, তাহলে H আর OH, একটা H এবং একটা OH মিলে হচ্ছে কি হবে, H2O অর্থাৎ পানি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম H2O পানি। এখন আর বাকি আছে কি, এখানে আছে NO3 নাইট্রেট, আর এখানে আছে তোমার পটাশিয়াম, তাহলে পটাশিয়াম ধাতুটা আগে লিখবা, তারপর হচ্ছে NO3,
নাইট্রেট, এই যে পটাশিয়াম নাইট্রেট এটা হচ্ছে একটা লবণ, ঠিক আছে। লবণের মধ্যে সবসময় আমরা একটা ধাতু দেখব এবং আরেকটা অধাতব অংশ আসবে যেটা হচ্ছে তোমার অ্যাসিড থেকে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো এটা হচ্ছে একটা তোমার কি লবণ, পটাশিয়াম নাইট্রেট। তাহলে দেখো তো এই যে এই ধরনের বিক্রিয়াগুলো, যে ধরনের বিক্রিয়ার মধ্যে আমরা অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ ও পানি উৎপাদন করে, সেই ধরনের বিক্রিয়াকে বলবো আমরা প্রশমন বিক্রিয়া। সো আশা করি প্রশমন বিক্রিয়ার ব্যাপারটা বুঝছি। এখন আসো আমরা একটা বিষয় এখানে ব্যাপারটা বুঝে নিই, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া। এই বিষয়টা আমরা এখান থেকে একটু ক্লিয়ার করি। দেখো আমরা জানি যে সকল বিক্রিয়া জারণ বিজারণ ঘটে তাদের ক্ষেত্রে জারণ সংখ্যার পরিবর্তন হয়, কিন্তু দেখো এক্ষেত্রে আমরা জারণ সংখ্যার পরিবর্তন লক্ষ্য করব না। খেয়াল করো এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে কত, -1, আর তোমার হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, ঠিক আছে। একইভাবে এখানে সোডিয়ামের জারণ মান হচ্ছে +1, হাইড্রোজেনের জারণ মানও +1, তাহলে দুইটা +1 +1 +2, আর +2কে 0 করার জন্য অক্সিজেনের জারণ মান হবে -2। আমরা জানি একটা যৌগের টোটাল জারণ মান কি হবে, 0 হবে, +1 +1 +2 -2 0। আর এখানে হচ্ছে হাইড্রোজেন +1 ক্লোরিন -1, টোটালটা হচ্ছে কি 0 হবে। এখানে দেখো ক্লোরিন হচ্ছে -1, আমরা জানি জারণ সংখ্যা, আর সোডিয়াম হচ্ছে +1, তাহলে +1 -1 0, আর অক্সিজেন এখানে জারণ মান হচ্ছে -2, আর হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, তাহলে এটা -2 আর এটা +1, দুইটা আছে +2, তাহলে -2 +2 টোটাল কত হলো 0। তাহলে আমরা এখন খেয়াল করো তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে তুমি এখানে জারণ মানের কোনো পরিবর্তন দেখতেছো না। হাইড্রোজেনের জারণ মান আগেও +1 ছিল, পরেও কিন্তু +1, অক্সিজেনের জারণ মান আগেও -2, পরেও -2, মানে বিক্রিয়কের জারণ মান বা জারণ সংখ্যা, উৎপাদের জারণ সংখ্যার কোনো কি নেই, পরিবর্তন নেই। তাহলে মানে বুঝতে পারলাম এই বিক্রিয়ায় কিন্তু ইলেকট্রনের কি হয় নাই, আদান প্রদান বা ত্যাগ, গ্রহণ ত্যাগ বা বর্জন এগুলা কিছু হয়নি। এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলি, নন রেডক্স বিক্রিয়া, যেহেতু এই বিক্রিয়ার মধ্যে কোনো ধরনের ইলেকট্রনের কি হয় নাই, আদান প্রদান হয়নি। সো আশা করি বুঝতে পারছো তোমার প্রশমন বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া কাকে বলবো, একটা অ্যাসিড এবং একটা ক্ষার বিক্রিয়া করে যখন লবণ ও পানি উৎপাদন করবে সেই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো ভাইয়া, প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়া সবসময় কি বিক্রিয়া হবে, আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে, প্রশমন বিক্রিয়া সবসময় হবে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা সবসময় প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হবে, এটা মনে রাখবো। আর প্রশমন বিক্রিয়া আমরা দেখলাম হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া। এখন আসো প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে একটা বিষয় এখানে টার্ম আছে যখন আমরা প্রশমন বিক্রিয়া পড়তে যাই, সেটা হচ্ছে প্রশমন তাপ। প্রশমন তাপ, ঠিক আছে। আচ্ছা, তো প্রশমন তাপ আসলে কি জিনিস দেখো, বলছে একটা অ্যাসিড, এখানে তীব্র কথাটা না লিখলেও চলবে, একটা অ্যাসিড এবং একটা ক্ষার প্রশমন বিক্রিয়ার সময় 1 মোল যখন পানি উৎপন্ন করতে, এই লাইনটা ইম্পর্টেন্ট, 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো, প্রশমন তাপ বলবো। তাহলে একটা অ্যাসিড এবং একটা ক্ষার বিক্রিয়া করে যখন 1 মোল পানি উৎপন্ন হয় সেই সময় আমরা জানি যেহেতু প্রশমন বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সেই সময় কিন্তু তাপ উৎপন্ন হবে, এবং 1 মোল পানি উৎপন্ন করতে যে তাপ উৎপন্ন হয় তখন সেই তাপকে আমরা বলবো প্রশমন তাপ। চলো আমরা একটু উদাহরণ দেখি। ধরো তুমি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে তোমার উৎপন্ন হবে কি, H এবং OH মিলে হচ্ছে কি হবে, H2O পানি হবে, প্লাস দেখো আর এখানে বাকি আছে কি সোডিয়াম এবং ক্লোরিন, তাহলে মিলে হবে কি সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এরপর দেখো আরেকটা বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি, ধরো HNO3 নাইট্রিক অ্যাসিড নাও, তারপর ধরো আরেকটা ক্ষার নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এটা একটা ক্ষার, কারণ পটাশিয়াম একটা ধাতু, OH হচ্ছে ধাতুর সাথে যদি OH থাকে সেটাকে আমরা ক্ষার বলবো। এখন এই যে তোমার এদের বিক্রিয়া কি হবে, পানি উৎপন্ন হবে, পানি কোথা থেকে যাবে, এখান থেকে H, এখান থেকে OH, তাহলে H2O, তাহলে H2O চলে গেলে আর বাকি থাকে কে, বাকি থাকে NO3 আর পটাশিয়াম, তাহলে পটাশিয়াম নাইট্রেট, তাহলে এখন লবণ উৎপন্ন হলো। এখন এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখো 1 মোল পানি উৎপন্ন হয়েছে, এখানেও 1 মোল পানি, এখানে 1 মোল পানি, এবং দেখবো এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হচ্ছে ΔS -57.34 কিলোজুল, এবং এই ক্ষেত্রেও তাপ উৎপন্ন হয় কত, ΔS -57.34 কিলোজুল, দেখো 3-4 কিলোজুল। তাহলে আমরা একটা বিষয় বুঝি, তাহলে এই যে দুইটা প্রশমন বিক্রিয়া, এই যে প্রশমন বিক্রিয়াগুলোতে 1 মোল পানি উৎপন্ন করতে এখানে যে তাপটা উৎপন্ন হয়েছে এই তাপটাকে আমরা বলবো প্রশমন তাপ, ঠিক আছে। প্রশমন তাপ কাকে বলবো, কোনো একটা প্রশমন বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে যে তাপটা আমরা পাবো সেই তাপকে বলবো আমরা প্রশমন তাপ। এখন খেয়াল করো প্রশমন তাপ তোমরা দেখতেছো এখানে নিলা HCl
আর এখানে নিচ্ছে হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। এক্ষেত্রে যে বিক্রিয়া হওয়ার পর যে প্রশমন তাপ পাইলা, এই ক্ষেত্রেও সেম প্রশমন তাপ পাচ্ছ। এখন কথা হচ্ছে কেন সেম প্রশমন তাপ আমরা পাচ্ছি, এটা বোঝার আগে আমরা একটা বিষয় লিখে নিই। সেটা হচ্ছে মনে রাখবে, একটা তীব্র অ্যাসিড, একটা কি অ্যাসিড, একটা তীব্র অ্যাসিড প্লাস একটা তীব্র ক্ষার যখন বিক্রিয়া করে, তীব্র ক্ষার, এই দুইটা জিনিস যখন বিক্রিয়া করে তখন যে প্রশমন তাপটা পাওয়া যায়, এই প্রশমন তাপটা সবসময় কত হবে? প্রশমন তাপ সবসময় 57.34 কিলোজুল পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে মনে রাখিও যে প্রশমন তাপ কার ক্ষেত্রে, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ সবসময় কত পাওয়া যাবে? 57.34 কিলোজুল পাওয়া যাবে। এখন কেন এরকম হচ্ছে, অর্থাৎ একটা তীব্র অ্যাসিড নাও, যেমন ধরো এখানে তুমি HCl নিছো, এখানে নিছো হচ্ছে একটা তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, নেওয়ার পর তুমি যে প্রশমন তাপটা পাইলা সেটা 57.34 কিলোজুল। কিন্তু এখানে কিন্তু দেখো এক্ষেত্রে অ্যাসিড কিন্তু ভিন্ন, HCl না, অন্য একটা অ্যাসিড, এবং এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড না, অন্য একটা ক্ষার নিছো, সেক্ষেত্রেও বিক্রিয়া হওয়ার পর দেখতেছো সেম প্রশমন তাপ তুমি পাচ্ছ। এখন কথা হচ্ছে এরকম কেন হচ্ছে যে একটা তীব্র অ্যাসিড এবং একটা তীব্র ক্ষার যখন বিক্রিয়া করে তখন সব সময় একই প্রশমন তাপ পাওয়া যায় কেন? এইখান থেকে আমাদের একটা প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা হতে পারে, দেখো কি বলছে, অনেক সময় এটা ক্ষয়ের প্রশ্নে থাকতে পারে আমাদের 2 নম্বরের জন্য। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ সবসময় ধ্রুবক হয় কেন? ধ্রুবক বলতে কত? ধ্রুবক বলতে কত বোঝাচ্ছে? সবসময় 57.34 কিলোজুল প্রায় এটা পাওয়া যায় কেন? এটা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে। চলো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি কেন 57.34 কিলোজুল পাওয়া যায়। চলো আমরা এটা একটু ব্যাখ্যা করি। দেখো আমরা যখন একটা অ্যাসিড লিখি, HCl, ধরো HCl লিখলাম, মনে করবা অ্যাসিডগুলো সবসময় জলীয় দ্রবণ, অ্যাসিডগুলো সবসময় জলীয় দ্রবণে থাকে, অর্থাৎ অ্যাসিডের মধ্যে সবসময় মনে রাখবে পানি থাকে। অ্যাসিডের মধ্যে সবসময় কি থাকে? পানি থাকে। কারণ পানি না থাকলে অ্যাসিড তার ধর্ম কি করতে পারে না? প্রকাশ করতে পারে না। তাহলে মনে রাখবা যে অ্যাসিডগুলোর মধ্যে সবসময় কি থাকবে? পানি থাকবে। তাহলে HCl নিলাম, এটা কিন্তু জলীয় দ্রবণের মধ্যে আছে, পানির মধ্যে আছে। তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো একটা ক্ষার নিছো, এটাও কিন্তু কার মধ্যে আছে? অ্যাকুয়াস সলিউশন। এখন এদের বিক্রিয়া হওয়ার ফলে আমরা কি লিখি? একটা পাবো হচ্ছে কি NaCl, এখানে পাবো, যেটাও অ্যাকুয়াস সলিউশনের মধ্যে থাকবে, পানির মধ্যে, আর পাবো H2 যেটা হচ্ছে তোমার লিকুইড। ঠিক আছে, এখন আরেকটা বিক্রিয়া আমরা লিখি, এক্ষেত্রে আমরা যে তাপটা পাবো, খেয়াল করো, এক্ষেত্রে আমরা এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপ পাবো কত? প্রশমন তাপ পাবো হচ্ছে ΔS মাইনাস 57.34 কিলোজুল। এখন আরেকটা বিক্রিয়া লিখি আমরা, দেখো দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝবো হচ্ছে আসলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ সবসময় একই রকম হচ্ছে কেন। আমরা এটা হচ্ছে একটা তীব্র অ্যাসিড, এটা তীব্র ক্ষার, সেক্ষেত্রে আমরা প্রশমন তাপ পাইলাম কত? অর্থাৎ 1 মোল পানি উৎপাদনের জন্য কত তাপ পাইলাম? সেটা হচ্ছে 57.34 কিলোজুল। আচ্ছা, এখন আমরা আরেকটা বিক্রিয়া নিচ্ছি, ধরো আগের বিক্রিয়াটা HNO3, এটা অ্যাকুয়াস সলিউশন, প্লাস হচ্ছে এটার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ধরো তুমি ক্ষার নিছো, এটাও হচ্ছে জলীয় দ্রবণ। অ্যাসিড ক্ষার এগুলো জলীয় দ্রবণের মধ্যে থাকে, এটা মনে রাখিও। তারপর হচ্ছে এখান থেকে উৎপন্ন হবে কি? KNO3, যেটা হচ্ছে পানির ভিতরে থাকবে। যেহেতু এই দুটার মধ্যে পানির উপস্থিতি আছে, তাহলে এদের বিক্রিয়ায় যেটা উৎপন্ন হবে সেটাও পানির ভিতরে থাকবে এবং উৎপন্ন হবে H2 পানি। ঠিক আছে, এখন এক্ষেত্রেও প্রশমন তাপ কত? সেম, ΔS মাইনাস 57.34 কিলোজুল। এখন চলো সেম কেন এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখন দেখো যে তোমরা যে আসলে HCl লেখো এভাবে, আসলে HCl কিন্তু এটা কিভাবে তাকে দ্রবণের মধ্যে আমি একটু বলি। প্রকৃতপক্ষে এটা তাকে H+ এবং Cl- হিসেবে দ্রবণের ভিতরে উপস্থিত থাকে। ঠিক একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড যে আমরা NaOH লিখলাম, এটা প্রকৃতপক্ষে দ্রবণের ভিতরে Na+ এবং OH- হিসেবে কি তাকে অবস্থান করে। এখন NaCl যেটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু দ্রবণের ভিতরে আছে, সেটাও কিন্তু তাকে কি হিসেবে? Na+ এবং Cl- হিসেবে দ্রবণের ভিতরে থাকে। আর H2O এটা কিন্তু তরল হিসেবে অভিজিত অবস্থায় থাকে। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে H+, ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি H+, এটা H+ এবং OH- এই দুইটা জিনিসের মধ্যে আসলে কি হয়েছে? বিক্রিয়া হয়ে উৎপন্ন হয়েছে H2। আর Cl- এবং কি Na+, যেগুলো আগেও আয়নিতে ছিল এখনও কি অবস্থায় আছে? আয়নিত অবস্থায় আছে, অর্থাৎ তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
তো এটা আমরা মনে রাখবো। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে মূলত যে আমরা একটা বিশাল বিক্রিয়া দেখতেছি, এখানে মূলত বিক্রিয়া হয়েছে দুইটা জিনিসের মধ্যে। একটা হচ্ছে এখানে তাহলে বিক্রিয়া হয়েছে কার মধ্যে, দুইটা জিনিসের মধ্যে। একটা হচ্ছে তোমার কার মধ্যে S প্লাস এবং কার OH মাইনাসের মধ্যে বিক্রিয়া হয়ে কি উৎপন্ন হয়েছে S2। আর বাকি যে Cl মাইনাস এবং কি Na প্লাস এগুলো কিন্তু বিক্রিয়ার আগে যেরকম ছিল আয়নিত অবস্থায় এখনও সেরকম রয়ে গেছে। তো এখানেও ঠিক সেম খেয়াল করো, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি সেটা হচ্ছে দেখো এখানে যে তুমি HNO3 বলতেছো এটা কিন্তু অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণে আছে। প্রকৃতপক্ষে এটা জলীয় দ্রবণের ভিতরে H প্লাস এবং কি NO3 মাইনাস হিসেবে আয়নিত অবস্থায় আছে। ঠিক এভাবে KOH এই অ্যাকোয়াস সলিউশন তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের ভিতরে এটা মূলত K প্লাস এবং কি OH মাইনাস হিসেবে অবস্থান করতেছে, ঠিক আছে। এবং এই যে লবণটা উৎপন্ন হলো, লবণ কিন্তু আয়নিক যৌগ, সেটাও জলীয় দ্রবণের মধ্যে কি থাকবে K প্লাস এবং NO3 মাইনাস হিসেবে কি থাকে বিজিত অবস্থায় থাকে। আর H2O এটা অবিজিত অবস্থায় এভাবে অণু হিসেবে অবস্থান করবে। এখন খেয়াল করো, তুমি যদি এখানেও দেখো এখানেও সেম কাহিনী হয়েছে। এখানেও S প্লাস এবং OH মাইনাসের মধ্যে এই যে এই দুইটার মধ্যে বিক্রিয়া হয়ে তোমার H2O উৎপন্ন হয়েছে। বাকি কে NO3 মাইনাস এবং K প্লাস এটা আগের মতোই, আগে যেরকম K প্লাস এবং NO3 মাইনাস আয়নিত অবস্থায় ছিল, পরেও তারা আয়নিত অবস্থায় রয়ে গেছে। অর্থাৎ এখানে যেরকম তুমি S প্লাস এবং OH মাইনাসের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়েছে, এই বিক্রিয়াটাও দেখতে ভিন্ন হলেও মূলত এই বিক্রিয়ার ভিতরেও কি হয়েছে, এই বিক্রিয়ার ভিতরেও S প্লাস এবং OH মাইনাস বিক্রিয়া করে কি H2O অর্থাৎ পানি উৎপন্ন হয়েছে। তাহলে আসলে ব্যাপারটা কি, প্রশমন বিক্রিয়ায় সব সময় মূলত S প্লাস এবং OH মাইনাসের মধ্যে বিক্রিয়া হয়ে পানি উৎপন্ন হয়, ঠিক আছে। বুঝছো, যদি প্রশমন বিক্রিয়া দেখতে তুমি অ্যাসিড নিছো এখানে একটা ভিন্ন, ক্ষার এখানে একটা নিছো ভিন্ন ক্ষার, কিন্তু ভাই অ্যাসিড ক্ষার ভিন্ন ভিন্ন নিলেও মনে রাখবে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় কিন্তু একটা কমন বিক্রিয়া হয় ইন্টারনালি, সেটা হচ্ছে কি S প্লাস এবং OH মাইনাসের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। তাহলে এখানে যে বিক্রিয়া হয়েছে এখানেও সেম বিক্রিয়া হয়েছে, তাহলে এখানে যে তাপ উৎপন্ন হবে তাহলে এখানেও সেম তাপ উৎপন্ন হবে, এটা তো নর্মাল ব্যাপার। বুঝে আসছে? তাহলে তোমরা কি বলবা যদি বলা হয় প্রশমন বিক্রিয়া প্রশমন তাপ তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ সবসময় ধ্রুবক হয় কেন, তোমরা বলবা হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় S প্লাস এবং OH মাইনাসের বিক্রিয়া কি হয় পানি উৎপন্ন হয়, ঠিক আছে। যেহেতু সবসময় একই রকম বিক্রিয়া হয় সেজন্য সবসময় একই রকম তাপও উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো।